ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। মাস জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে আছি আমি সঞ্জনা আইভি। 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে মেক্সিকো। 3 লাল কার্ড আর 2 গোলের রোমাঞ্চকর এক ম্যাচ উপভোগ করেছে দর্শকরা। সেই সাথে বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে মেক্সিকো। এই ম্যাচে কি ট্যাকটিক্সের কারণে জয় পেয়েছে মেক্সিকো আর কেনই বা হেরেছে দক্ষিণ আফ্রিকা, বিস্তারিত জানাতে রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমার সহকর্মী ও স্পেশাল রিপোর্টার হাসিনুর রহমান। হাসিনুর, মেক্সিকো জয় পাবে সেটি অনুমেয়ই ছিল, কিন্তু এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই 3 লাল কার্ড, কেমন উপভোগ করলেন ম্যাচটি? আসলে ম্যাচটা খুবই ভালো হয়েছে, উপভোগ্য একটি ম্যাচ হয়েছে। যদিও এতগুলো লাল কার্ড আসলে এক্সপেক্টেড ছিল না, যেখানে গত কাতার বিশ্বকাপে পুরো আসরেই 4টি লাল কার্ড হয়েছে, সেখানে এক ম্যাচে আসলে 3টি লাল কার্ড হয়ে গেছে। তবে তারপরও ম্যাচটি উপভোগ্য ছিল। আমরা একটু যদি রেজাল্ট কার্ডটা দেখি, দর্শকরা তো ইতিমধ্যে সবাই রেজাল্ট আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। আমরা একটু দেখি এখানে কি হয়েছে। রেজাল্ট কার্ডটা 2-0 জিতেছে এবং মেক্সিকোর যেই ট্যাকটিকটা ছিল, তারা জানতো যে আসলে দক্ষিণ আফ্রিকা লো ব্লকে খেলবে, তারা অল আউট ডিফেন্সিভ অ্যাটেম্পটে যাবে এবং তারা সেই কাজটাই করেছে এবং মেক্সিকো কাউন্টার অ্যাটাকিংয়ে উইং দিয়ে আক্রমণ করে তারা আসলে ম্যাচটা জয় করার চেষ্টা করেছে। আমরা যদি একটু দেখি যে গোল অ্যাটেম্পটে মেক্সিকো কতটা দাপট দেখিয়েছিল, আমরা যদি খেয়াল করি মেক্সিকো 16টা শট নিয়েছিল, সেই জায়গায় দক্ষিণ আফ্রিকা মাত্র 3টি নিয়েছে। ফাউল দুই দলেই কিন্তু কোনোভাবেই ছাড় দেয়নি। মেক্সিকো 12টা ফাউল করেছে, দক্ষিণ আফ্রিকা 12টা ফাউল করেছে। রেড কার্ড বলছিলাম যেমনটা 3টা, দক্ষিণ আফ্রিকা 2টি রেড কার্ড খেয়েছে, সাউথ আফ্রিকা 1টি খেয়েছে, ইয়েলো কার্ডও কিন্তু 3টা, একটি করে। সব মিলিয়ে কিন্তু আসলে জমজমাট একটি ম্যাচ হয়েছে, সেটি কিন্তু বলতেই হবে। ম্যাচে আসলে কি ট্যাকটিক্সের কারণে জয় পেয়েছে মেক্সিকো, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, মেক্সিকোর যে ট্যাকটিক্সটা আমি একটু টাচ করেছিলাম এর আগের প্রশ্নের উত্তরটাতেই, যে মেক্সিকো জানতো যে দক্ষিণ আফ্রিকা লো ব্লক ডিফেন্ড করবে, তারা অল আউট ডিফেন্ডে যাবে। তাদের ফরমেশনটাই যদি আমরা দেখি, তারা 5 জন ডিফেন্ডার নিয়ে খেলতে নেমেছে, মিডফিল্ডে 3 জন রেখেছে, আক্রমণের সংখ্যাটা তাদের খুব কম। তো সেই জায়গা থেকে আসলে মেক্সিকো আধিক্য দেখিয়েছে 2 উইং দিয়ে, বিশেষ করে তারা লেফট সাইড দিয়ে খুব বেশি আক্রমণ করেছে, রাইট সাইড দিয়েও কখনো আক্রমণ করার চেষ্টা করেছে এবং ক্লিনিক্যাল ফিনিশিংয়ের যেই ব্যাপারটা, লো ব্লক টিমের বিপক্ষে যখন সুযোগ আসবে সেই জায়গায় আসলে ফিনিশিং করাটা খুব জরুরি। আপনি একাধিক সুযোগ তৈরি করতে পারবেন না, সেটা তারা কাজে লাগিয়েছে এবং সেট পিস থেকে গোল করা, হেডারে গোল করা, যখন অল আউট ডিফেন্সে কোনো দল যায় তখন এগুলো খুব ভাইটাল হয় এবং হেমিনেস সেই কাজটি করে দেখিয়েছেন এবং মেক্সিকোকে প্রথম লিডটা এনে দিয়েছেন। এবং আমার মনে হয় যে দক্ষিণ আফ্রিকার যে গেম প্ল্যান ছিল মেক্সিকো কোনোটাই কাজে লাগাতে দেয়নি, তারা অল আউট খেলেছেন এবং হোম যে সাপোর্ট ছিল এবং পেন অন পেপারেও কিন্তু মেক্সিকো খুবই সুপিরিয়র দল দক্ষিণ আফ্রিকার চেয়ে, সেটা তারা মাঠে প্রমাণ করেছে। একদমই তাই, তারা প্রমাণ করেছে, জয় দিয়েই প্রমাণ করেছে তারা। হাসিনুর, আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটি প্রতিবেদন দেখে আপনার কাছে আবারও ফিরছি। মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচটি দেখেছেন যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ কভার করতে যাওয়া আমার আরেক সহকর্মী মুজরিম তারেক। তার চোখে আসলে কেমন লেগেছে এই ম্যাচ, দেখে আসবো তার বিশ্লেষণে। দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো স্বাগতিক দেশ মেক্সিকো, আর পরাজয় বরণ করেছে দক্ষিণ আফ্রিকা। দর্শক, এই রেজাল্ট এতক্ষণে আপনাদের সবার জানা। আমরা একটু বিশ্লেষণ করতে চাই ঠিক কোন জায়গাটায় হেরে গেছে দক্ষিণ আফ্রিকা আর কোন কৌশলে ম্যাচটা বের করে নিয়েছে মেক্সিকো। শুরুতেই যদি ফরমেশনের কথা বলি, মেক্সিকো 4-1-2-3 ফরমেশনে খেলেছে এবং তারা কিন্তু হাই প্রেসিং ফুটবল যে কৌশল, সেই কৌশলটাই কিন্তু তারা বেছে নিয়েছে। বিশেষ করে লেফট উইং, সেখানে কিনোনেস, তিনি কিন্তু প্রথম গোলটি করেছিলেন, তিনি কিন্তু দারুণ ছিলেন এবং লেফট ব্যাকে তাকে দারুণ সাপোর্ট দিয়েছেন দলটির একজন ফুটবলার। এবং মিডফিল্ড থেকে ওয়ান টাচ পাস, বিশেষ করে ফাইনাল থার্ডে বল দেওয়ার ক্ষেত্রে আলভারো, তিনি দুর্দান্ত ছিলেন। যে কৌশলে তারা কিন্তু দক্ষিণ আফ্রিকা যাদের ফরমেশন ছিল 5-3-2-1, একদম সলিড ডিফেন্স, যেটি সেই ডিফেন্সকে তারা কিন্তু একদম পরাস্ত করেছে। এবং যেটি ম্যাচের 8 মিনিটে গোলটি হয়েছে এবং কিনোনেস তিনি গোলটি করেছিলেন, যে গোলটি কিন্তু দক্ষিণ আফ্রিকা নিজেদের অর্ধে, তাদের মিডফিল্ডার সিথেলো তিনি কিন্তু একটা ভুল করেছেন, সেই ভুলের সুযোগটা নিয়েই কিনোনেস তিনি গোল করেছেন। আর ঠিক আমার যেটা মনে হয়, উইং এ কিনোনেস দারুণ খেলেছেন লেফট ব্যাক, এবং দক্ষিণ আফ্রিকার যে
ডান প্রান্তে তারা কিন্তু বারবার আক্রমণ করেছেন এবং সেই জায়গা দিয়ে তারা গোলের সুযোগ তৈরি করেছেন এবং গোল আদায় করেছেন। এই ম্যাচের নিঃসন্দেহে আরেকটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা। এর আগেও তারা কামব্যাক করেছিল, সমতায় ফিরেছিল, কিন্তু সেই সুযোগটাও নষ্ট হয়ে যায় যখন ম্যাচের 49 মিনিটে প্রথম লাল কার্ড দেখে দলটির একজন ফুটবলার। এরপর কিন্তু দক্ষিণ আফ্রিকার যে সমতায় ফেরার যে মিশনটা ছিল সেটা আরো কঠিন হয়ে যায়। বিপরীতে মেক্সিকো তারা আরো হাই প্রেসিং ফুটবলে দক্ষিণ আফ্রিকার যে আত্মবিশ্বাস সেটি কিন্তু ঘুরিয়ে দেয় একেবারে, এবং 66 মিনিটে তারা কিন্তু দ্বিতীয় গোলটিও পেয়ে যায়। এরপরে দক্ষিণ আফ্রিকা আরো একটি লাল কার্ড দেখে। এরপর কিন্তু আর ম্যাচে ফেরার কোনো সুযোগই থাকে না, যেটি হয়নি দক্ষিণ আফ্রিকার জন্য। এবং একটা কৌশল নিয়ে তারা মাঠে নেমেছিল, বিশেষ করে মেক্সিকোর যে আজতেকা স্টেডিয়াম সেখানকার উচ্চতাও একটা বিষয় ছিল। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার সামনে ডিফেন্সিভ ফুটবল ছাড়া খুব একটা বিকল্প ছিল না। তাদের আরেকটা কৌশল ছিল একটা কাউন্টার অ্যাটাক থেকে গোল করা। সেই সুযোগটাও কিন্তু মেক্সিকোর ডিফেন্স তারা কিন্তু দেয়নি, এবং ম্যাচের প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকা একটিও আক্রমণ করতে পারেনি। মেক্সিকো 6টি আক্রমণ করেছে, 2টি ছিল অন টার্গেটে। সব মিলিয়ে যে কৌশল ফরমেশন, মেক্সিকো কিন্তু শুরুতেই দক্ষিণ আফ্রিকার যে ডিফেন্সিভ কৌশল তারা জানতো যে দক্ষিণ আফ্রিকা এই কৌশলেই খেলবে, শুরুতেই সেই কৌশলে তারা ফাঁদ তৈরি করেছে এবং গোল দিয়েছে। এবং ম্যাচটা ঠিক এভাবেই ব্রেইন বা মস্তিষ্কের খেলায় ম্যাচটা কিন্তু বের করে নিয়েছে মেক্সিকো। মুজরিবিন তারেক, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমরা দেখছিলাম আসলে মুজরিবিন তারেকের চোখে আসলে কেন জিতেছে মেক্সিকো ম্যাচটি। এই পর্যায়ে রোড টু নিউ ইয়র্কে আমরা আবারও যুক্ত হতে চাই আমাদের সহকর্মী এবং স্পেশাল রিপোর্টার হাসিনুর রহমানের কাছে যেতে চাই আরও একবার। হাসিনুর, মেক্সিকো দক্ষিণ আফ্রিকার ম্যাচে কোন খেলোয়াড়ের পারফরমেন্সে আপনি মুগ্ধ হয়েছেন? অবশ্যই মেক্সিকোর সবাই ভালো করেছে, বিশেষ করে আমি যদি হেমিনেসের কথাটা না বলি, হেমিনেস দুর্দান্ত পারফরমেন্স করেছে। তারপরেও প্লেয়ার অফ দ্য ম্যাচ আমরা একজনকে পিক করেছি। একটু যদি আমরা দর্শক যারা আছেন তাদেরকে একটু কার্ডটা দেখাতে চাই, আমাদের একটা ডেটা আছে, আমরা কাকে এগিয়ে রাখছি, কেন এগিয়ে রাখছি, সেটা কিন্তু আমরা কার্ডের মাধ্যমে দেখাতে চাবো। আশা করি আমাদের একটা কার্ড চলে আসার কথা। আমি যদি একটু কার্ডটা চলে এসছে, আমরা যদি একটু দেখি, হুলিয়ান কিলিওনেস ইনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এবং ডিজার্ভিংলি হয়েছেন। আমি যেটা বলছিলাম যে হিমিনেস তার হিমিনেস কিন্তু ভালো পারফরমেন্স করেছিল, প্রথম গোলটা তিনি দিয়েছেন। তিনি মেক্সিকোর লম্বা সময় ধরে সার্ভিস প্রোভাইডার, তিনি মেক্সিকোর সার্ভিস দিয়ে এসেছেন। কিন্তু এই যে হুলিয়ান যে খেলোয়াড়টি, তিনি সৌদি প্রো লিগে খেলে থাকেন, তিনি আসলে গোলে আক্রমণ করেছেন 5টি। তিনি উইঙ্গার হিসেবেও খেলে থাকেন, সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলে থাকেন, তার মধ্যে অন টার্গেট শট ছিল 2টি, গোল করেছেন 1টি। সবচেয়ে বড় কথা যে এখনকার আধুনিক ফুটবলে কিন্তু স্ট্রাইকারদের শুধু গোল করলেই হয় না, তাদের ডিফেন্স ওয়ার্কও করতে হয়, তাদের বল প্রেসিং করতে হয়। সেই জায়গাটাতেও তিনি খুব ইফেক্টিভ ছিলেন। তিনি ডুয়েল জিতেছেন 7টি এবং ফাউল আদায় করে নিয়েছেন 2টি। মডার্ন ফুটবল ট্যাকটিক্সে কিন্তু এটাও একটা বড় কৌশল যে আপনি ফাউল আদায় করে নিয়ে থাকবেন। আমরা দেখেছি যে আমরা যদি নেইমারের কথা বলি বা অনেক ফুটবলারই আছে, তাদেরকে অনেকে অভিনেতা হিসেবে বলে থাকেন, ট্রল করে থাকেন, কিন্তু এটাও কিন্তু মডার্ন ফুটবলে একটা কৌশল যে একটা ফুটবলার একটা আপনি ডি বক্সের সামনে বা ডি বক্সের ভিতরে যদি একটা ফাউল আদায় করে নিতে পারেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সব দিক থেকেই হুলিয়ান একেবারে স্পট অন ছিলেন এবং তিনি ডিজার্ভিংলি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং তিনি এই ম্যাচের পুরো ব্যবধানটাই করে দিয়েছেন। একদমই তাই। আপনি আসলে ম্যাচের আগে যে ইচ্ছে করে ফাউল করাটা বা যে অভিনয়ের বিষয়টা বলছিলেন, এই বিষয়গুলোতে আসলে ফিফা কিন্তু অনেক বেশি চেঞ্জেস এনেছিল আর কি এই বিষয়গুলোতে, যে আসলে অভিনয় করা যাবে না, ইনজুরির অভিনয় করা যাবে না। সেক্ষেত্রে আসলে এই বিষয়গুলো নিশ্চয়ই চোখে পড়েনি ফিফার, এরকম কিছুই কি হয়েছে? বিষয়টা এমন নয় যে তিনি অভিনয় করেছেন। আমি বলেছিলাম যে এটা একটা ট্যাকটিক্স, ফাউল আদায় করে নেওয়া। সেই কাজটা করতে গিয়েই আসলে অনেক সময় ফুটবলাররা অভিনয় করে যান, হালকা পুষেই পড়ে যাওয়ার চেষ্টা করেন। এটা খুবই ভাইটাল একটা বিষয়, সে কারণেই আসলে তিনি এই কাজটা করেছেন, 2টো ফাউল আদায় করে নিয়েছেন। আমি সেটাই বলছিলাম যে তিনি অভিনয় করেনি, ফাউল আদায় করে নিয়েছেন। এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট একজন স্ট্রাইকার হিসেবে। একদমই তাই। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আসলে এখন পর্যন্ত কখনোই হারেনি মেক্সিকো, এবারও ঠিক তাই হয়েছে। এই বিষয়টা কি পুরোটাই কাকতালীয় নাকি মেক্সিকোর বিশেষ কোনো টোটকা আছে? এটা আসলে বিশেষ টোটকা আছে কিনা সেটা তো এক্স্যাক্টলি আসলে বলা কঠিন, তবে মেক্সিকোর রেকর্ডটা কিন্তু তাদের পক্ষেই বলে, তারা উদ্বোধনী ম্যাচে হারেনি। আমরা যদি একটু দেখাতে চাই দর্শক, আমরা একটু দেখাবো আপনাদেরকে।
যে মেক্সিকোর উদ্বোধনী ম্যাচের যে রেকর্ডগুলো আমরা একটু ইতিহাস ফিরে দেখাতে চাই। 1998 বিশ্বকাপের কথা যদি আমরা দেখি, তারা কোরিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচে, উদ্বোধনী ম্যাচ বলতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে হবে বিষয়টা না, মেক্সিকো তাদের প্রথম ম্যাচে 3-1 গোলে কোরিয়াকে হারিয়েছিল। 2002 বিশ্বকাপে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা 1-0 গোলে জিতেছিল। 2006 বিশ্বকাপে ইরানকে তারা 3-1 গোলে হারিয়েছিল। 2010 বিশ্বকাপে এই দক্ষিণ আফ্রিকার মাঠে সেই বিশ্বকাপে দর্শক নিশ্চয়ই সবার মনে আছে, দুর্দান্ত সেই ম্যাচটিও কিন্তু ছিল, বাফানাদের জয় উল্লাস আমরা দেখেছিলাম। সেটাতেও মেক্সিকো 1-1 গোলে ড্র করেছিল। আমরা যদি 2014 বিশ্বকাপে যাই, তারা ক্যামেরুনকে 1-0 গোলে হারিয়েছিল। আমরা একটু পরবর্তী কার্ডগুলো দর্শকদের দেখাতে চাই, যে তথ্যগুলো আমাদের কাছে আছে। এর পরের বিশ্বকাপ মেক্সিকো যেটা খেলেছিল 2018 রাশিয়া বিশ্বকাপ, সেখানে উদ্বোধনী ম্যাচে তারা শক্তিশালী জার্মানিকে কিন্তু তারা হারিয়েছিল 1-0 গোলে। তো তাদের জয়টা কিন্তু ফ্লুক না, এগুলোই প্রমাণ করে। এবং পোল্যান্ডের মতো দলের সাথে তারা 2022 বিশ্বকাপে 0-0 ড্র করেছিল, এবং এই বিশ্বকাপে তো 2-0 গোলে দর্শক তারা জিতেইছে। তো এই যে স্ট্যাটগুলো, সেটি কিন্তু প্রমাণ করে যে তারা অজেয়। প্রথম ম্যাচে তারা কখনোই হারেনি, মাত্র 2টি ম্যাচ তারা ড্র করেছে, এবং বাকি সব ম্যাচগুলোতেই তারা জিতেছিল, এবং সেগুলো কিন্তু জার্মানি থেকে শুরু করে পোল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষেই আছে। তো এটাই আসলে ছিল যে মেক্সিকোর প্রথম ম্যাচে যে আধিপত্য, এই স্ট্যাটটা আমার মনে হয় সবকিছু ক্লিয়ার করে দেয়। মেক্সিকোর জয়রসটা আসলে চলতেই থাকুক, সবচেয়ে বড় কথা তারা স্বাগতিক দেশ সেই হিসেবে হলেও বা খেলার ধরন অনুযায়ী হলেও আসলে তাদের জয়রথটা টিকে থাকা দরকার। হাসিনুর, এই গ্রুপের আরও একটা ম্যাচ কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, কোরিয়া এবং চেক রিপাবলিকের, যেখানে চেক রিপাবলিককে হারিয়েছে কোরিয়া। এই ম্যাচটি আপনি কেমন দেখলেন? কোন কোন জায়গায় আপনার মনে হয়েছে যে ভুল করেছে চেক রিপাবলিক? চেক রিপাবলিক কিন্তু শুরুটা ভালো করেছিল। আমি গতকালকে যে প্রেডিকশন করেছিলাম চেককে, আমার মনে হয়েছিল যে তারা হয়তো জিততে পারে, এবং শুরুতে তারা কিন্তু লিডও নিয়েছিল। এশিয়ান ফুটবল এবং ইউরোপিয়ান ফুটবলের একটা পার্থক্য আছে। ইউরোপিয়ান ফুটবলাররা খুব ফিজিক্যাল হয়ে থাকে, তারা শারীরিকভাবে খুব স্ট্রং হয়ে থাকে, এবং টেকটিক্যালি সচরাচর তারা সাউন্ড হয়ে থাকে, যেহেতু তারা ইউরোপিয়ান প্রিমিয়ার লিগের হাইয়েস্ট পর্যায়ের ক্লাবগুলোতে খেলে। তবে কোরিয়া, জাপান এই ধরনের দলের এশিয়ান প্লেয়াররাও কিন্তু দর্শক এখন ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে খেলে থাকে। তো সব মিলিয়ে ভালো লড়াই হয়েছে, জমাট লড়াই হয়েছে, এটা বলার সুযোগ নেই যে একপেশে ম্যাচ হয়েছে। তো সব কিছু মিলে আমি ম্যাচটা এনজয় করেছি। আমাদের কিছু তথ্য আছে, আমরা একটু ম্যাচের রেজাল্টটা যদি দেখাতে চাই, এবং ম্যাচের সব কিছু দর্শক আমরা যদি দেখাই। ম্যাচের রেজাল্টটা তো আপনারা সব ইতিমধ্যেই জেনে গেছেন যে 2-1 গোলে কোরিয়া রিপাবলিক জিতেছে, বা যেটাকে দক্ষিণ কোরিয়া নামে আমরা পরিচিত। আমরা একটু ম্যাচের ডেটাগুলো যদি দেখাতে চাই, আমাদের আরেকটা কার্ড আছে, সেখানে কিভাবে হচ্ছে বল পজিশনে আমরা যদি দেখি, 100%-এর মধ্যে 50% বল কোরিয়ার দখলে ছিল, 39% চেক প্রজাতন্ত্রের দখলে ছিল। এখানে মনে হতে পারে বাকি পার্সেন্টেজটা কোথায় গেল। বাকি পার্সেন্টেজটা নিউট্রাল একটা জায়গায় ছিল, কখনো এই দল নিয়েছে ওই দল নিয়েছে, সেটা সেই হিসেবেই থাকে। আমরা যদি আক্রমণ দেখি, 15টি আক্রমণ করেছে কোরিয়া, চেক প্রজাতন্ত্র 6টি করেছে। মনে হতে পারে কোরিয়া ডাবল অনেক আধিপত্য দেখেছে, কিন্তু আপনি যদি অন টার্গেটটা যান, অন টার্গেটে কিন্তু কোরিয়ার 6টি আক্রমণের বিপরীতে চেক প্রজাতন্ত্র 4টি করেছে। এটাও কিন্তু ভালো দেখা যায় যে কতটা কম্পিটিটিভ হয়েছে। খুব বেশি দর্শক এখানে কিন্তু পার্থক্য নেই, যেটা মেক্সিকো এর ম্যাচে দেখেছিল। তবে সবচেয়ে লক্ষণীয় যেই বিষয়টি, এই ম্যাচে কোনো রেড কার্ড বা ইয়েলো কার্ড, কোনো কার্ড শো করতে হয়নি। প্রথম ম্যাচে যেই ধরনের আসলে 3টি করে রেড কার্ড, 3টি করে হলুদ কার্ড দেখাতে হয়েছিল রেফারিকে, ফরচুনেটলি এই ম্যাচে কিন্তু সেটা হয়নি, কোনো কার্ডই শো করতে হয়নি। ফাউল হয়েছে, বেশ কিছু ফাউল তো হবেই, কার্ডও শো করবে রেফারি, সেটাও বিষয়। কিন্তু পজিটিভ বিষয়, প্রথম ম্যাচের যে একটা ধাক্কা মনে হচ্ছিল, একটা নেগেটিভ দিয়ে ভাইব দিয়ে ওয়ার্ল্ড কাপটা শুরু হলো, দ্বিতীয় ম্যাচে সেই রেসটা কিন্তু অনেকটাই কেটে গেছে। একদমই তাই, জয়ী দলগুলোর জন্য তো অনেক অনেক শুভকামনা থাকবেই। আর হাসিনুর, আমাদের সঙ্গেই থাকুন, আর রোড টু নিউ ইয়র্কের এই পর্যায়ের সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন রোড টু নিউ ইয়র্ক। স্পেন ও ফ্রান্সকে পেছনে ফেলে আবারও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জিতেও 2025 সালের জুলাইয়ের পর থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল না আলবিসেলেস্তারা। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 3 থেকে 2 ধাপ এগিয়ে 1 নম্বরে উঠে এসেছে লিওনেল মেসির দল। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ড ও হন্ডুরাসের বিপক্ষে জয় মূলত প্রভাব ফেলেছে র্যাঙ্কিংয়ের যথারীতি দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন। প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে হারের পর উত্তর আয়ারল্যান্ডকে হারালেও শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ফ্রান্স। ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে এবং পর্তুগালের অবস্থান পঞ্চম।
আবারও যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এবং স্পেশাল রিপোর্টার হাসিনুর রহমান। হাসিনুর, এই যে যেমনটা ফিফা র্যাঙ্কিং এর আপডেটটা জানাছিলাম দর্শকদের, আপনিও শুনেছেন নিশ্চয়ই, আর্জেন্টিনা আবারও শীর্ষে চলে এসেছে এবং এমন একটা কিন্তু বলতে পারি আমরা গুজবও বলতে পারি বা এরকম একটা নিউজও আমরা বলতে পারি যে ফিফা র্যাঙ্কিং এর যেই দল শীর্ষে থাকে সেই দল নাকি সেই আসলে বিশ্বকাপ জেতে না। এই বিষয়টা কতটুকু যৌক্তিক মনে হয় আপনার কাছে? যৌক্তিক তো নয় মোটেও, আসলে এটা কাকতালীয়ই বলতে হবে এখন পর্যন্ত যে ঘটনাটা ঘটেছে। তবে শেষ মুহূর্তে এই র্যাঙ্কিংয়ে বদলটা কিন্তু গতকালকে হয়েছে। যারা এই ধরনের সুপারস্টিশনে বিশ্বাস করেন তারা নিশ্চয়ই খুশি হবেন, বিশেষ করে যারা ব্রাজিল সাপোর্টার আছেন তারা খুশি হতেই পারেন যে আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ে শীর্ষে গেছে এবং অতীতের ধারাবাহিকতা যদি বজায় থাকে, নিজে জিততে পারবে কিনা, হেক্সামিশন হবে কি হবে না সেটা না হলে অন্তত আর্জেন্টিনা যদি জিততে না পারে এই ফিফা র্যাঙ্কিংয়ের দায়ে তারা কিন্তু খুশি হতেই পারে বা হবে, হয়তো কথার লড়াই নিশ্চয়ই এটা হবে। এবং স্পেন বা ফ্রান্স নিজেকে ফরচুনেট মনে করতে পারে যে তারা শীর্ষ থেকে চলে এসছে। যাই হোক, এটা একেবারেই আমার মনে হয় এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা কাকতালীয় ঘটনা। শীর্ষ দল যে থাকে সবচেয়ে ভালো পারফর্ম করা দল, তারা ভালো দল, তাদেরই জেতা উচিত যারা ভালো খেলবে আসলে সেটাই। তবে র্যাঙ্কিংয়ের এই অল্প ব্যবধানগুলো আসলে খুব বেশি আসলে প্রভাব ফেলে না, কারণ গ্যাপগুলো খুব কম থাকে। দেখা যাক কি হয়, আশা করি জমকালো একটা বিশ্বকাপ হবে। একদমই তাই। হাসিনুর, আজ কোন কোন ম্যাচ আছে এবং আগামীকাল সকালবেলা 8টার দিকে সম্ভবত কোন ম্যাচ আছে বা ভোরে কোনো ম্যাচ আছে কিনা সেটা জানাবেন এবং এই ম্যাচগুলোতে আপনি কাদের এগিয়ে রাখবেন সেটাও জানাবেন। আজকে রাতে একটি ম্যাচ আছে, আগামীকালকে আরেকটি সকালে আরেকটি খেলা আছে। আমরা যদি দর্শকদের দেখাই, আমরা একটু কার্ডের মাধ্যমে দেখাতে চাই, ম্যাচের সময়গুলো সহ ম্যাচের বিস্তারিত জানিয়ে দিতে চাই দর্শকদেরকে। আজকে রাতে 1টায় 13 জুন অর্থাৎ আজকে রাতে একটাই ম্যাচ আছে, কানাডা এবং বসনিয়া, আরেক স্বাগতিক দেশ। অবশ্যই কানাডা হোম সাপোর্ট পাবে এবং তাদের যে দর্শকরা আছে তারা গলা ফাটিয়ে চিৎকার করবে। কানাডা কিন্তু মোটেও খারাপ দল নয়, কানাডা সরাসরি কোয়ালিফাই করেছে এবং স্বাগতিক হিসেবেই তারা কোয়ালিফাই করেছে। তবে আমার মতে আমি বসনিয়াকে কিছুটা এগিয়ে রাখবো, যদিও দলটা ইতালিকে কিন্তু প্লে অফে হারিয়ে এসেছে, তাদের সেই আত্মবিশ্বাসটা থাকবে এবং আমার মনে হয় বসনিয়ার এডিন জেকোর মতো ফিনিশার আছে, তারা বেশ কিছু ভালো ফিনিশার আছে এবং কানাডারও ভালো ফুটবলার আছে যারা অনেকেই বুন্দেসলিগা সহ ইউরোপিয়ান লিগগুলো খেলে থাকেন। তবে আমার এই ম্যাচে আমি যদি আমার ব্যক্তিগত মত আমি বসনিয়াকে এগিয়ে রাখতে চাইবো। আরেকটি ম্যাচ আছে, আমরা সেটি একটু দেখাতে চাই। সেই ম্যাচটি আগামীকালকে সকাল 7টায় যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ে। অফিসিয়ালি আমরা যদি বলতে পারি যে স্বাগতিকদের লড়াই তো শুরু হয়ে যাচ্ছে, তৃতীয় দল হিসেবে স্বাগতিক দল যুক্তরাষ্ট্র মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। আমরা যদি কাগজ কলমের শক্তিমত্তায় হিসেব করি, আসলে দর্শক দুই দলকেই সেইভাবে হট ফেভারিট বলার সুযোগ থাকবে না। তবে আমার মনে হয় হোম সাপোর্ট এবং সব কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রাখতে হবে এবং ক্রিশ্চিয়ান পুলিসিক সহ তাদের বেশ কিছু ভালো ফুটবলার আছে, সেই সাথে মারুসিও পোচেতিনোর মতো ভালো কোচ আছে যিনি ইউরোপিয়ান ফুটবলে অনেক দিন কাজ করেছেন। এই বিশ্বকাপে কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভালো পারফরমেন্সের প্রত্যাশা থাকবে এবং এই ম্যাচে যুক্তরাষ্ট্রকেই আসলে ফেভারিট হিসেবে রাখছি আমি। একদমই তাই, আমাদেরও অনেক শুভকামনা থাকবে স্বাগতিক দেশগুলোর জন্য। বিশেষ করে হাসিনুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এসব ইম্পর্টেন্ট সব ইনফো আমাদের দেওয়ার জন্য। এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে সবচাইতে ব্যয়বহুল এক বিশ্বকাপ। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পানির বোতলের দাম থেকে শুরু করে মেট্রোর ভাড়া সহ আরও অনেক কিছুতেই বাড়ানো হয়েছে অত্যাধিক মূল্য। এবার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আমার সহকর্মী মনজির বিন তারেক। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত রোড টু নিউ ইয়র্কের নতুন আরো একটি পর্বে। আমরা নিউ ইয়র্কের একটি ফ্যান জোনে এসেছিলাম, সেখানে সারাদিন কাজ করার পর তীব্র গরম এবং অস্বস্তিকর গরম সেটি কিন্তু বলা যায়। সেই গরম শেষে গলাটা একদম শুকিয়ে আসছিল, পানি খেতে হবে, কিন্তু সেই পানি কিনতে গিয়ে নতুন একটা অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করতে, এই আমার কাছে এই একটি পানির বোতল, এটি 1 লিটার একটা পানির বোতল। এটি দাম কত হতে পারে বাংলাদেশে আমরা সবাই জানি 1 লিটার পানির বোতল 20 টাকা বা 30 টাকা এরকম তো হওয়ার কথা, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে এই বোতলটি যখন কিনতে যাওয়া হলো, এটির দাম শুনলে নিশ্চয়ই আপনি অবাক হবেন। আর একটু অবাক করানোর জন্যই আপনাদেরকে আজকের এই এপিসোডটা। এই পানির বোতলটির দাম $10, বাংলা টাকায় যা প্রায় 1250 টাকা।
এমনিতেই এই যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বা মেক্সিকো কানাডা এই বিশ্বকাপ নিয়ে অনেক সমালোচনা যে ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ হতে যাচ্ছে এটি, যার কিছুটা নমুনা আমি এই পানির বোতল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং যদি ম্যাচ টিকিটের কথা বলি সেটি তো একদম আকাশচুম্বী। যদি ফাইনাল টিকিটের দাম নিশ্চয়ই আপনারা জানেন, একটা টিকিটের দাম 40 লাখ টাকা, যেটি কাতার বিশ্বকাপের একটা ফাইনাল টিকিটের দামের চেয়ে প্রায় 20 গুণের চেয়ে বেশি। এখানে আপনি মেট্রোতে চড়তে যাবেন, বাসে চড়তে যাবেন, বিশেষ করে মেট্রো যেটি নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে আপনি খেলা দেখতে যাবেন, যেটি এর আগে বিশ্বকাপের আগে ছিল মাত্র $13, সেটিকে কিন্তু এখন করা হয়েছে $98, প্রায় $100। সবকিছুর দাম এখানে অনেক বেশি এবং আপনি খেতে যাবেন একই অবস্থা। তারপরও যারা ফুটবলের দর্শক সমর্থক তারা কিন্তু এসছেন এবং তারা তাদের যে বিশ্বকাপটা যে আনন্দ উপভোগ করা সেটি কিন্তু করছেন। আমি যে ফ্যান জোনে আছি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রচুর সমর্থক তারা কিন্তু মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখে তারা কিন্তু বের হয়েছেন এবং এই ফ্যান জোনের নানা আয়োজন, সেই আয়োজনগুলো তারা উপভোগ করার চেষ্টা করছেন। হয়তো একটু এক্সপেন্সিভ, তারপরও যে আনন্দ উপভোগ করার যে অধিকার সেটি হয়তো তারা নষ্ট করতে চাচ্ছেন না। সবাই সমর্থকদের বড় একটা অংশ তারা কিন্তু স্টেডিয়ামের টিকিটের যে চাহিদা বা কেনার যে সামর্থ্য বা দাম অনেক বেশি হওয়ার কারণে তারা সেদিকমুখী যারা হতে পারেননি তারা কিন্তু এই ফ্যান জোনগুলোতে বিনামূল্যে তারা আবেদন করে তারা কিন্তু এখানে ম্যাচ দেখতে আসছেন। কিন্তু এখানে এসেও যেটি বললাম যে একটা পানির বোতল সেটাও কিন্তু $10, বাংলা টাকায় সেটি প্রায় 1250 টাকা। দর্শক, বিদায় নিচ্ছি রোড টু নিউ ইয়র্কের এবারে পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি পর্বে।